বেলা আন্দাজ 7টা হইবে। আমি হেদর উত্তর পশ্চিম কোণে গিয়া দাঁড়াইয়াছি। সম্মুখের ট্রামখানি চলিয়া গেলেই ও ফুটপাতে গিয়া উঠিব। এমন সময় এক সাধু আমার সম্মুখে আসিয়া উপস্থিত। সাধু আমার নিকট গাঁজা কিনিবার জন্য একটি পয়সা চাহিল। আমি বলিলাম, আমার কাছে পয়সা নেই, তুমি আমার সঙ্গে এসো, 2-4খানি বাড়ির ওই দিকেই এক জমিদার বাড়িতে আমি যাচ্ছি, তাদের কাছ থেকে পয়সা নিয়ে তোমায় দেব। আমি ধূমপানের বিরোধী হইলেও সাধুর সত্য কথার জন্য তাহাকে পয়সা দিতে ইচ্ছা হইয়াছিল, কিন্তু কাছে পয়সা না থাকায় নির্মল দত্তের নিকট হইতেই লইয়া দিব এই উদ্দেশ্যে সাধুকে আহ্বান করিলাম। সাধু কিন্তু তাহাতে স্বীকৃত হইল না। সে বলিল, আমি বড়লোকের বাড়ি ভিক্ষা করি না, তোমার কাছে পয়সা না থাকলে আমার দরকার নেই। কথা শুনিয়া কিছু বিস্মিত হইলাম। ভাবিলাম, এখনো আছে, ধর্মকর্ম সাধু সন্ত একেবারে লোপ পায় নাই। তারপর সাধু আমায় বলিল, তুমি বিবাহ করেছ না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। কেমন আছো বলো দেখি। আমি বলিলাম, বিবাহিত জীবন এখনো আমার বন্ধনের কারণ হয়নি, আমি বিবাহ করে বেশ আনন্দেই আছি। তুমি তো বিবাহ করবেই না স্থির করেছিলে? হ্যাঁ, তবে করলে কেন? মার একান্ত ইচ্ছায়। বিবাহের আগে আমি যখন বাড়ি যাই তখন আমার মা রোগ শয্যাশায়িনী ছিলেন। একদিন তিনি আমায় ডেকে বললেন, অন্নদা, তুমি বিবাহ করবে কিনা সত্য করে বলো। যদি জীবনে বিবাহ না করো আমার কোনো আপত্তি নেই, আর যদি সেরকম প্রতিজ্ঞা না থাকে তো তোমাকে এই মাসেই বিবাহ করতে হবে, কেননা আমার মনে হচ্ছে আমি হয়তো বাঁচব না। এক্ষেত্রে যদি তোমার বিবাহ দেখবার বাসনা নিয়ে মরি তাহলে আমায় আবার জন্মাতে হবে। মার কথা শুনে আমি একটু বিমর্ষ হলাম, কারণ বরাবর বিবাহ না করার সংকল্প থাকা সত্ত্বেও ভবিষ্যতে কখন মতি পরিবর্তন হয় কিছুই তো জানা যায় না। মার সে অবস্থায় মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ভালো মনে হলো না। আমি আর আগুপিছু না ভেবে মাকে সন্তুষ্ট করবার জন্যই মাকে বললাম, আপনার যা খুশি করুন। মাও দাদাকে ডাকিয়ে সমস্ত উদ্যোগ আয়োজন করতে বললেন। যথাসময়ে আমার বিবাহ হয়ে গেল। বেশ বেশ বলিয়া সাধুটি একটু হাসিলেন। আমিও রাস্তা পার হইবার জন্য অগ্রসর হইলাম। মাঝ রাস্তা না যাইতেই একখানি মোটর গাড়ি সশব্দে আমার সম্মুখে আসিয়া পড়িল। পিছু হটিয়া আবার পূর্বস্থানে আসিয়া দাঁড়াইলাম। এই ঘটনা ঘটিতে বোধহয় 8 মিনিটও লাগে নাই, কিন্তু সাধু কই? চারিদিকে চাহিয়া দেখিলাম, কই সাধুকে তো কোথাও দেখিতে পাইলাম না। তাই তো, এ সাধুটি কে? অমনি সেই প্রথম দিনের সাধুর কথা মনে হইল। এ তো সেই পুরাতন সাধু, সেই গাঁজার জন্য পয়সা চাওয়া, যে আমার সমস্ত অতীতের কথা বলিয়া দিয়াছিল, আমায় 2 বৎসর বিবাহ করিতে নিষেধ করিয়াছিল। এই তো সেই সাধু। হায় হায়, কোথায় কোন দিকে গেল? ছোটাছুটি করিয়া চারিদিক দেখিতে লাগিলাম। আমার সহিত পূর্বমুখী হইয়া কথা কহিতেছিলেন, তা মনে হয় সেই দিকে অনেক দূর পর্যন্ত গিয়া দেখিলাম, কিন্তু কিছুতেই সাধুকে খুঁজিয়া পাইলাম না। সেই দিনকার মতো আজও সাধু নিরুদ্দেশ। হতাশ হইয়া ফিরিলাম। নিবারণ দত্তের বাড়ি যাইব সংকল্প করিয়া বাহির হইয়াছিলাম। কাজেই ধীরে ধীরে নিবারণবাবুদের বাড়ি গিয়া উপস্থিত হইলাম। দরদালানে একখানি ছোট তক্তপোষের উপর তাকিয়া হেলান দিয়া নিবারণবাবু কি কাগজপত্র দেখিতেছিলেন। আমায় দেখিয়া ব্রাহ্মণ সন্তান জ্ঞানে ধার্মিক প্রবর উদ্দেশ্যে নমস্কার করিয়া বসিতে বলিলেন এবং আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আমি যোগেন্দার পরিচিত। কই, তিনি তো এখনো আসেননি। নিবারণবাবু বোধ হয় ইতিপূর্বে যোগেন্দার নিকট আমার পরিচয় পাইয়াছিলেন, তাই আর বিশেষ কোনো কথা জিজ্ঞাসা না করিয়াই বলিলেন, ছোটবাবুর সঙ্গে আজ দেখা হয় কিনা সন্দেহ, কারণ সে খুব ভোরে
কি বিশেষ দরকারে কোথায় বেরিয়ে গেছে। যাক, আমার সঙ্গে দেখা হলো তো। আপনার কি দরকার? আমি তাহার কথা শুনিতে শুনিতে লক্ষ্য করিলাম তাহার পিছনে মাথার উপরে দেওয়ালে পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে, খাটিবারে পাঠায়েছ, খাটিতেছি নাথ, ফলাফল যাহা কিছু সব তব হাত। তাহার কথার উত্তরে বলিলাম, দরকার একখানি নাটক তাকে দেখানো, যাতে মনমোহনবাবু বইখানি অভিনয়ের উদ্দেশ্যে গ্রহণ করেন, তারই চেষ্টায়। কি নাটক? খান কয়েকই আছে, তার মধ্যে মেওয়ার লক্ষ্মী নাম দিয়ে যে মীরাবাইয়ের জীবনী নাটক আকারে লিখেছি, সেইখানাই প্রথম দেখাবার ইচ্ছা আছে। বাহ, বেশ তো। এই অল্প বয়সেই আপনি কয়েকখানা নাটক লিখে ফেলেছেন বলিয়া কিছুক্ষণ পরে আবার বলিলেন, দেখুন, আমি আগে খুবই অভিনয় প্রিয় ছিলাম, অভিনয় করেছিও। মেঘনাদ বধে আমি রাবণ রাজার ভূমিকায় অভিনয় করেছিলাম। এই বলিয়া তিনি রাবণের উক্তি খানিকটা আবৃত্তি করিলেন। শুনিয়া আমার বড় আনন্দ হইল এবং ভাবিলাম, এবারকার চেষ্টা বোধ হয় বিফল হইবার নয়। দেখিতে দেখিতে যোগেনদা আসিলেন, সঙ্গে সঙ্গে নির্মল দত্তও আসিলেন দেখিয়া নিবারণবাবু বলিলেন, এই যে যোগেনবাবু, ছোটবাবু সব হাজির। দেখো যদি মনমোহনবাবুকে বলে কিছু সুবিধা করতে পারো। তারপর আমার দিকে চাহিয়া আবার বলিলেন, আচ্ছা, ততক্ষণ খানিকটা পড়ে শোনান না। আমি জিজ্ঞাসা করিলাম, কি রস আপনার ভালো লাগবে? তিনি হাসিয়া বলিলেন, এখন তো বয়সও হয়েছে, এখন সব রসই ভালো লাগে, আপনার যেখান থেকে ইচ্ছা হয় পড়ুন। আমি কুম্ভসিংহের মর্কট বৈরাগ্য সম্বন্ধে কিছু পড়িলাম। বইখানির সেই অংশ অমৃতাক্ষরে লেখা ছিল। শুনিয়া নিবারণবাবু আনন্দ প্রকাশ করিলেন। তারপর আমি নির্মল দত্ত মহাশয়ের সঙ্গে দু চারটি কথা বলিয়া সেদিনের মতো ফিরিয়া আসিলাম। দু এক কথায় নির্মলবাবু নাটক সম্বন্ধে মনমোহনবাবুকে অনুরোধ করিতে তেমন রাজি নহেন দেখিয়া তাহাকে আর সে বিষয়ে অনুরোধ করিলাম না। অভিনয়ের চেষ্টাও তখনকার মতো সেখানেই স্থগিত রইল। ইহার কিছুদিন পরে যোগেন্দার কার্যতৎপরতায় চোরবাগানে দত্ত মহাশয় দিগের সুবৃহৎ ভবনে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট করিয়া এক ছাত্রাবাস স্থাপিত হইল। উক্ত ছাত্রাবাসে সামান্য বেতনে সহকারী তত্ত্বাবধায়কের পদে নিযুক্ত থাকিয়া আমি কিছুদিন কাজ করিয়াছিলাম। উদ্দেশ্য ছিল বাটিতে কিছু সাহায্য করা। এই কার্যে একমাত্র যোগেন্দাই আমায় উৎসাহ দিয়াছিলেন। এতদুপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল পরিদর্শক সুধানাথবাবুর সহিত আমার পরিচয় হইয়া গেল। সুধানাথবাবু তখন স্টার থিয়েটারের নিকট একটি গলির মধ্যে থাকিতেন। তিনি তখন পীড়িত থাকায় একদিন একখানি মায়ের ফটো ও একখানি স্তব লইয়া তাহাকে দিতে গিয়াছিলাম। সুধানাথবাবু বিশেষ আগ্রহের সহিত মায়ের মূর্তি মাথায় ঠেকাইয়া রাখিয়া দিলেন।